গণতন্ত্রের মহা উৎসব বলতে গেলে সর্বপ্রথম একটা কথাই উঠে আসবে, সেটা হলো নির্বাচন। আর লোকসভা নির্বাচন তো গণ উৎসবেরও বড় উৎসব। সামনেই আসন্ন একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন 2019, যেখানে একেবারে চতুর্মুখী একটা লড়াই হতে চলেছে। অর্থাৎ 4 ধরনের দল, সক্রিয় দল কিন্তু উঠে পড়ে লেগেছে নিজেদের কর্তৃত্বকে স্থাপন করার জন্য। অর্থাৎ সিট কিন্তু একটাই, অর্থাৎ দিল্লির সিংহাসনকে দখল করবে এই তরজাকে সামনে রেখে কিন্তু এখন চারিদিকে লড়াইয়ের ময়দানে নেমেছে বিভিন্ন দল। অর্থাৎ চতুর্মুখী যে লড়াই, সেই লড়াই কিন্তু আপনারাও দেখবেন, আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সঙ্গে আমরাও দেখব যে রাজনৈতিক পারদ কতটা উত্তপ্ত। তারই মাঝে আজকে আমরা কথা বলবো দুজন তৃণমূল নেতা, বলিষ্ঠ তৃণমূল নেতা। প্রথমেই যাব শাহানুর মণ্ডল, যিনি জেলা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য। উনি একেবারে গ্রাস লেভেল থেকে উঠে এসেছেন। তখন পশ্চিমবঙ্গের এনার এই এলাকায় কিন্তু বারবারন্ত ছিল সিপিআইএম পার্টি, অর্থাৎ বামপন্থী নেতাদের একটা দাপট ছিল এই এলাকায়। ঠিক সেই রকম অবস্থাতে উঠে এসেছিলেন শাহানুর মণ্ডল। সেরকম গল্প আমরা অনেক আগের এপিসোডে করেছি। আজকে ওনার কাছ থেকে এই নির্বাচন সম্পর্কে জানবো এবং নির্বাচন কতটা পারদ উত্তপ্ত হয়। প্রথমেই আপনাকে শাহানুর মণ্ডল, বেঙ্গল টিভির তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদেরকে আবারও সময় দেওয়ার জন্য। পাশাপাশি এই যে সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচন কতটা রং চড়ানো হতে চলেছে বা কতটা উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি, কি মনে করছেন আপনি? আমার তো মনে হয় খুব রং চড়বে না। ঘটনা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে দেখুন, একমাত্র তৃণমূল দলই 42টি আসন নিয়ে লড়ছে। বিজেপি মাত্র 18টা সিট দিয়েছে, দেওয়া নিজেদের ভিতরে কোন্দল। সিপিএম কংগ্রেসে কোনো পাত্তা নেই। আমার তো মনে হয় বিরোধী দলের পাত্তা খুঁজে পাওয়া যাবে না, কারণ 42 দিদির যে স্লোগান, আমরা সবাই আশা করছি 42 জিতব। শাহানুর বাবু, এবারে যে লোকসভা নির্বাচন, এখানে আপনি বলছেন কোনো রকম তরজা চলবে না, কোনো রকম রাজনৈতিক পারদ চাপানোতর হবে না। কিন্তু বর্তমানে আপনাদের সরকারের যে কোনো বিরোধী দল হয়ে থাকে সেটা বিজেপি, কারণ বর্তমান বঙ্গ রাজনীতিতে এখন বিরোধী দল বলতে একটা শিবিরই উঠে আসে নিঃসন্দেহে, সেটা হচ্ছে বিজেপি সরকার। তো আপনারা সর্বপ্রথম এখানে আপনাদের যে তৃণমূল কংগ্রেস এর সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু অনেক আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং আপনারাও লড়াইয়ের ময়দানে অনেক আগে নেমে পড়েছেন। কিন্তু সেই অর্থে বিজেপি কিন্তু অনেকটাই দূরে ছিল। সম্প্রতি বিজেপি কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে আপনার এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বসেছেন, প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সায়ন্তন বসু। আপনারা কতটা ভীতি সম্পন্ন ওনার ক্ষেত্রে? সায়ন্তন বসু দেখুন একজন সম্পূর্ণ, তিনি সবাই জানে তিনি একজন গ্যাস কেলেঙ্কারির নায়ক। সায়ন্তন বসু বসিরহাটে কোনো এফেক্ট ফেলতে পারবে না। সায়ন্তন বসু বসিরহাটে মানুষ সায়ন্তন বসুকে মেনে নেবে না। আপনারা দেখেছেন বসিরহাটে অনেক জায়গায় পোস্টার পড়ে গেছে, সায়ন্তন বসুর নামে অনেক রকম বদনাম ছড়িয়েছে। আজ বসিরহাটে একটা সম্ভবত মিছিল করেছিল, সেই মিছিলে 100 লোকও পড়েনি। সায়ন্তন বসু একজন দুর্নীতি কেলেঙ্কারিবাজ লোক, তার সাথেও সেই সঙ্গে সঙ্গে টিভির পর্দায় আমরা দেখেছি সম্পূর্ণ সাম্প্রদায়িক কথাবার্তা বলে। বসিরহাটবাসী সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না। তার মানে আপনি বলছেন এবারে যে বিজেপি সরকার, তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা অনেকটাই নষ্ট হবে, কেননা সাম্প্রদায়িকতার যদি রাজনীতি কেউ করে থাকে, আপনারা বলছেন যে সাম্প্রদায়িকতার রাজনীতি যদি কেউ করে থাকে সেটা বিজেপি, সে কারণে বাংলার মানুষ বিজেপিকে রাখবেন এমনটা বলতে চাইছেন। আর একটা প্রশ্ন আপনাকে করব, যে এই যে বর্তমান পরিস্থিতি চলছে, যেখানে এই বর্তমান পরিস্থিতিতে বসিরহাট লোকসভা কেন্দ্রের এবারের প্রার্থী হয়েছে নুসরাত জাহান। ওনার বিরুদ্ধে অনেক গুঞ্জন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বর্তমান সমাজ তোলপাড় ওনাকে নিয়ে। কিছুদিন আগেই মানে দুদিন হলো ওনার সফর, বসিরহাট লোকসভা কেন্দ্রে উনি এসেছেন, সভা করেছেন। তো এই সবাই জনমানুষের কি রায়, আপনারা কি অভিজ্ঞতা দেখছেন, যে মানুষ কি আপনাদের দিকে ঝুঁকছেন না অন্য কোনো পার্টির দিকে ঝুঁকছেন, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি মানুষ কিন্তু কে প্রার্থী এটা দেখছে না, মানুষ দেখছে মমতা ব্যানার্জির উন্নয়ন। বাচ্চাটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত খরচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রকম মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে কিছু কম বেশি হোক, সব রকম জায়গায় একটা না একটা ব্যবস্থা করেছে। মানুষ কিন্তু কে প্রার্থী, কে কোথায় দাঁড়িয়েছে এটা দেখছে না, শুধু মানুষ এটাই দেখছে মমতা ব্যানার্জি প্রার্থী কোথায়, জোড়াফুলির চিহ্নটা কোথায়। কারণ আমরা সবাই জানি আমাদের দলে একটাই নেত্রী মমতা ব্যানার্জি, তার নির্দেশে আমরা দল করি। সমস্ত মানুষ তৃণমূলকেই ভোট দেবে, কারণ বিজেপি
একমাত্র আপনার বারবার প্রতিটা ক্যামেরায় আমি সংবাদে দেখতে পাচ্ছি বারবার মানুষ বলছে বিজেপি বিজেপি বিজেপি। আমি একটা কথা বলি, বিজেপি যে সাম্প্রদায়িক দল, সবাই বলছে সাম্প্রদায়িক দল। আমি ভারতবর্ষে 1 লক্ষ মানুষ যদি বসবাস করে, 30,000 মানুষ মুসলিম, 70,000 মানুষ অন্য ধর্মের লোক। কিন্তু এই যে নোট বাতিল করলো, খালি মুসলিমদের জন্য তো করেনি, আর 70,000 মানুষের উপরে পড়েছে। এই জিএসটি চাপিয়েছে, খালি মুসলিমদের উপর চাপিয়েনি, হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর চাপিয়েছে। আপনার যে কটা কাজে গ্যাসের দাম 600 টাকা থেকে 1000 টাকায় পৌঁছে গেছে, সেই টাকাটা খালি মুসলিমদের উপর 1000 টাকা করেনি। যেমন দেশের যে টাকাগুলো নীরব মোদী নিয়ে অন্য যারা নিয়ে পালিয়ে গেছে, সেই টাকাগুলো খালি মুসলিমদের উপর একা চাপিয়ে দেয়নি, হিন্দু ভাইদের উপর চাপিয়ে দিয়েছে, অন্য জাতির উপর চাপিয়ে দিয়েছে। আমরা এটা পরিষ্কার বলতে চাইছি, প্রতিটা মিটিংয়ে বলছি, কোনো পার্টি কোনো ধর্মের হয় না, ধর্ম ভাঙিয়ে রাজনীতি করানো হয়। মানুষ এটা পরিষ্কার বুঝে গেছে। 15 লক্ষ টাকা দেবে, কোথায় সে টাকা? আসলে মোদী একজনটা ধাপ্পাবাজ মানুষ, মানুষকে ধাপ্পা দিয়ে ভোট নিয়েছে। এবার আর মানুষ সেই ধাপ্পায় কেউ পা দেবে না, কারণ মানুষ সচেতন হয়ে গেছে। আপনি দেখুন পশ্চিমবাংলা থেকে কিছুদিন আগে রাজ্যের সহসভাপতি পদত্যাগ করলো। বিজেপির ভিতরে যে আপনাদেরও তো একজন পদত্যাগ করেছেন, ভাটপাড়ার একজন, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, তো উনি তো পদত্যাগ করছেন, অর্জুন সিং, হ্যাঁ, যাকে নিয়ে এখন রাজনীতি অনেকটা উত্তপ্ত। তাহলে আপনাদেরও কাটছেন, ওনাদেরও কাটছে, তাই কেন বলছেন? উনি পদত্যাগ করেনি, তো ওনাকে এমএলএ থেকে নিয়ে সমস্ত একটা এমএলএ, উনি ভাটপাড়া এমএলএ ছিলেন, উনি এখানকার চেয়ারম্যান, তার উপরে দলের অনেক দায়িত্ব। তৃণমূল দল অনেক বড় পশ্চিমবাংলায়, প্রত্যেককে মানুষের কোনো না কোনো একটা দায়িত্ব দিয়ে রাখতে হবে। উনি এক চেয়ারম্যান, এমএলএ, তারপর আবার এমপি হবার শখ জেগেছিল, যার জন্য টিকিট দেয়নি মমতা ব্যানার্জি। সেখানে একজন শিক্ষিত ব্যক্তিকে, আমার নামটা মনে হচ্ছে না, যা দীনেশ ত্রিবেদী, একজন জেন্টলম্যান ভদ্রলোককে সেখানে টিকিট দেওয়ার কারণে উনি টিকিটের সাথে বিজেপিতে চলে গেছে। আজ উনি বিজেপিতে যাওয়ার পরে বারাকপুরে গিয়ে দেখে আন্দোলন চলছে যে কাল যে আমাদের বিজেপির লোকদের মারধর করেছে, তাড়াতাড়ি করেছে, ওদের বক্তব্য কী করেছে আমরা জানি না। বিজেপি যে যাদের বিরুদ্ধে লড়তে হয়েছে, এক রাত্রি সে বিজেপি দিয়ে সে প্রার্থী আমরা মানব না। এখানে বিজেপির মাইনাস পয়েন্ট, তৃণমূলেরই লাভ হয়েছে। আমার মনে হয় উনি যাওয়ার পরে তৃণমূলেরই লাভ হয়েছে। আপনি দেখবেন মমতা ব্যানার্জির হাত ওনার মাথার ওপর ছিলেন বলে, মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ওনার মাথার ওপর ছিলেন বলে উনি আজকে ওখানকার লিডার। অর্জুন সিং, কাল দেখবেন যে সিং দিয়ে মানুষকে গুতিয়েছে, লোকসভার ভরে ভরে দেখবেন ওই সিং আর থাকবে না, খালি অর্জুনটাই থাকবে। মমতা ব্যানার্জির হাত যার মাথার উপর থেকে উঠে যাবে, সে কোনো দাঁড়াতে পারবে না পশ্চিমবাংলার জমিনে। কিন্তু পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি যে আজও অবধি 200-400 টাকা শাড়ি পরে ঘুরিয়ে বেড়ায়, হাওয়ায় চপ্পল পরে ঘুরিয়ে বেড়ায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের জন্য চেষ্টা করে, নিজের জন্য কিছুই করেনি, সেই এমন নেত্রীকে থুয়ে সাধারণ মানুষ কোথাও যাবে না। 2 টাকা কেজির চাল যা মানুষ স্বপ্ন থেকে দেখার মতো, একটা বাচ্চা সাইকেল, সবুজ সাথী যে প্রকল্প, আমার এলাকায় আমি দেখেছি, গরিব এলাকা, আমরা পঞ্চায়েত এলাকায় বসবাস করি, ঠিকমতো বাচ্চারা স্কুলে যেতে পারতো না, ঠিকমতো স্কুলে বাড়ির কাজকাম গুছিয়ে স্কুলে যেতে যেতে দেরি হয়ে যাচ্ছে, 1-2 পিরিয়ড হয়ে গেল, মাস্টার মারধর করছে। হ্যাঁ, উন্নয়নের চিত্র আমরা অনেক তুলে ধরেছি, এই উন্নয়নের খতিয়ান দিলে এখন সময় অনেকটা চলে যাবে। আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে আর একটা করবো, তারপরে আমি ওনার কাছে যাব। শেষ প্রশ্ন আপনার কাছে হলো যে এই যে লোকসভা নির্বাচন, তার আগে নীরব মোদীকে গ্রেপ্তার করা হলো লন্ডনে, এটা কি ভোট ব্যাংকের কোনো ভোট ব্যাংকের রাজনীতি, না সত্যি এখানে এর মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ পাচ্ছেন? কি মনে করছেন আপনি? আমার তো মনে হয় সম্পূর্ণ রাজনৈতিক। কেন নীরব মোদী চলে গেল, মোদির ভাই, একসঙ্গে অনেক ফটো আমরা দেখেছি, ধরতে পারল না। আজকের ঠিক ভোটের আগে এসে তারাকে ধরা হচ্ছে। এগুলো সম্পূর্ণ রাজনীতি, টাকা ফিরবে না, সম্পূর্ণ রাজনীতি। এগুলো সব বিজেপির কেলেঙ্কারি। এখন সমস্ত দেশ জেগে উঠেছে, সমস্ত দল তাদের বিরুদ্ধে কথা বলছে, ধামা চাওয়া দেওয়ার মতো কিছু একটা কাজ করতে যাচ্ছে, কিন্তু মানুষ এগুলো বোঝে। 5টা বছর মানুষকে ঠকিয়ে এসে 2 দিনের জন্য মানুষকে কিছু বললে কখনই, আমি আপনাকে 1 বছর খাতি দিলাম না, খাওয়ানোর ব্যবস্থা করলাম দেশের জন্য, আমি শুধু দেশ বিদেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেশের মানুষের কোনো উপকারে কাজে লাগেনি। ভোটের 10 দিন আগে সে মানুষের পাশে দাঁড়াতে হবে না? যারা 365 দিন মানুষের পাশে থাকে, মানুষ তাদেরকেই চাইবে।
বেঙ্গল টিভির তরফ থেকে আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। শেষ পর্যায়ে আরো একটা কথা বলবো যে যতই লোকসভা নির্বাচন সামনে আসবে, রাজনৈতিক পারদ কিন্তু ততটাই উঠবে। অর্থাৎ রাজনৈতিক পারদ কিন্তু উঠতেই থাকবে, সে যে দলই হোক। বিজেপি অন্য কোনো রাজনৈতিক দল শাসক দলকে বলতে চাইবে যে তাদের অভিযোগ, তাদের যে সমস্ত অনন্যয়ন সেগুলোকে চোখে আঙুলি দেখানোর চেষ্টা করবে, আর শাসক দল কিন্তু তাদের উন্নয়ন চিত্রকে তুলে ধরার চেষ্টা করবে। এই মুহূর্তে সব থেকে চ্যালেঞ্জিং কিন্তু লোকসভা নির্বাচনের শেষ হাসিটা হাসবে কে, সেই সমস্ত কিছু তার আগে মানুষ কিভাবে দেখছে, অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বরা কিভাবে প্রচার করছে, সে যে দলই হোক, সেই সমস্ত দলের প্রার্থীদের মতামত আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখছেন বেঙ্গল টিভি, জানতা কি আওয়াজ।